রাহুল সাংকৃত্যায়ন তিনি বললেন যে লুইপাদ নয়, চর্যাপদের আদি কবি হচ্ছেন সরহপাদ, এবং তাঁর মত অনুসারে চর্যাগীতিগুলোর রচনাকাল খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। নমস্কার, বাংলা ভাষা ও সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা একটা পর্বের মধ্য দিয়ে যাচ্ছি। এই পর্বটি থেকে যেগুলো আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করছি সেগুলো হচ্ছে প্রাচীন বাংলার ভাষা ও সাহিত্য থেকে একেবারে বর্তমানকাল পর্যন্ত যে ভাষা ও সাহিত্যের যে ধারাটি চলে আসছে সেই ধারাটি বিষয়ে আমরা পরপর ক্লাসের মধ্য দিয়ে জানার চেষ্টা করব। আমরা এর আগের দুটো ক্লাসে জেনেছিলাম যে চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা তা কোথা থেকে উৎপত্তি হয়েছে বা কিভাবে এসেছে, এবং তার পরবর্তী ক্লাস যেটা অর্থাৎ গতকালের ক্লাসে আমরা জেনেছি যে চর্যাপদের আবিষ্কারের ইতিহাস। আপনারা যারা এই বিষয় দুটো সম্পর্কে সঠিকভাবে অবগত নন বা এই বিষয়টাকে আর একবার ঝালিয়ে নিতে চাইছেন, তারা আগের দুটো ক্লাস একবার দেখে নিতে পারে। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চর্যাগীতিগুলোর রচনাকালের প্রসঙ্গ। আমরা জানি যে চর্যাগীতির রচনাকাল নিয়ে একাধিক বিশেষজ্ঞের বা একাধিক গবেষকের একাধিক অভিমত রয়েছে, এবং এটাও সঠিক চর্যাপদের যে রচনাকাল সে নিয়ে একেবারে নির্দিষ্ট কিছু সঠিক সিদ্ধান্ত করা যেতে বা যায় না। যতটুকুই করা হয়েছে ততটুকুই হচ্ছে আনুমানিকভাবে বা অনুমান নির্ভর। সেই অনুমানগুলো হচ্ছে বিভিন্ন রকমভাবে করা হয়েছে। কখনো করা হয়েছে ভাষাতাত্ত্বিক বিচার করে, কখনো করা হয়েছে কবিদের আবির্ভাবকালকে সামনে রেখেই। আনুমানিক বিষয়কে কেন্দ্র করেই চর্যাপদের রচনাকালের বিষয়ে একটা মোটামুটি সিদ্ধান্তে আসা গেছে। যে কিভাবে সেই সিদ্ধান্তে আসা গেল সেই বিষয়েই আজকের ক্লাসে আলোচনা করব। আমরা জানি হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদগুলোকে একটা গ্রন্থের মধ্যে প্রকাশ করেছেন 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এবং তিনি এই গ্রন্থের নাম দিয়েছেন 1000 বছরের পুরাণ, বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। অতএব তিনি এই চর্যা গানগুলোকে বললেন 1000 বছরের পুরাণ। এখন এই অভিমতটাকে সামনে রেখে আমরা কিন্তু চর্যাপদগুলোর সঠিক রচনাকাল নিরূপণ করতে পারি না। কেন পারি না সে বিষয়ে বিস্তারিত বলবো, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি মনে করেন যে চর্যাপদগুলোর যে পুঁথি তিনি আবিষ্কার করেছেন সেটাই চর্যাপদগুলোর মূল পুঁথি, এবং এই দিক থেকে বিচার করলে চর্যার যে ভাষার কাল, মানে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত যে পুঁথি তার ভাষার কাল এবং তার রচনাকাল দুটোই একই হওয়া উচিত। কিন্তু পরবর্তীকালে গবেষণায় দেখা গেল যে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত যে পুঁথি সেই পুঁথিগুলোর যে ভাষা তা মূল পুঁথির ভাষার সঙ্গে সম্পূর্ণ এক নয়, বরং হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত যে চর্যাপদের পুঁথি সেই পুঁথিগুলো হচ্ছে মূল পুঁথির টিকা সংকলনের অনুলিপি। অতএব এটা বলা যেতে পারে যে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথি এবং মূল যে চর্যাপদের পুঁথি দুটোর মধ্যে ভাষাগত পাঠভেদ রয়েছেই, আসলেই রয়েছে। আবার এটাও একটা বিষয় ধরা যায় বা বলা যায় যে চর্যার যে গানগুলো গাওয়া হয়েছিল সেই গাওয়া গান এবং চর্যাপদের যে টিকা সংকলনের যে অনুলিপির যে ভাষা দুটোর মধ্যেও পাঠভেদ রয়েছে। তাহলে একটা জিনিস মোটামুটি অনুমান করা যাচ্ছে যে চর্যাপদের মূল পুঁথি এবং হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথি এবং চর্যা গীতিগুলো গাওয়ার সময়কাল সবগুলো পুরোপুরি একটা সূত্রে মিলিয়ে দেওয়া যাচ্ছে না, কিছু না কিছু পাঠভেদ থেকেই যাচ্ছে। তাই চর্যাপদগুলোর রচনাকালকে একটা নির্দিষ্ট শতাব্দীর মধ্যে
বা নির্দিষ্ট একটা সন্তারিখের মধ্যে সীমাবদ্ধ করে রচিত হয়েছে বলে মনে করা যায় না। বরং এটা বলা যেতে পারে যে চর্যাগীতিগুলো একটা দিন মানে বৃহৎ কাল পরিসরের মধ্যে বা কাল সীমার মধ্যে রচিত হয়েছিল বলে মোটামুটি অনুমান করা যায়। এই দিক থেকে আমরা প্রথমেই আসব চর্যা গীতির যে কবিরা আছেন অর্থাৎ পদকর্তা, তাঁদের যে আবির্ভাবকাল, সেই আবির্ভাবকালের প্রেক্ষিতকে সামনে রেখে বা সেই আবির্ভাবকালের নিম্নতম যে সীমাটা, সেই সীমাটাকে সামনে রেখে চর্যাগীতিগুলোর রচনাকালকে একটা রচনাকাল নির্ণয়ের আমরা চেষ্টা করতে পারি। আমরা সাধারণভাবে জানি যে চর্যাপদগুলো মূলত প্রাচীন বাংলা ভাষায় লেখা, এবং প্রাচীন বাংলার সময়কাল আমরা জেনেছি যে আনুমানিক 901 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। এবং এটাও জানি যে চর্যাপদের প্রথম কবি বা আদি কবি বলা হয় লুইপাদকে। কিন্তু আচার্য রাহুল সাংকৃত্যায়ন তিনি বললেন যে লুইপাদ নয়, চর্যাপদের আদি কবি হচ্ছেন সরহপাদ, এবং তাঁর মত অনুসারে চর্যাগীতিগুলোর রচনাকাল খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কি বললেন? তিনি বললেন যে চর্যাগীতির আদি কবি লুইপাদ বা সরহপাদও নয়, আদি কবি হচ্ছেন ভূসুকুপাদ এবং কান্যপাদ। তার মতে ভূসুকুপাদ এবং কান্যপাদের আবির্ভাবকাল খ্রিস্টীয় 8ম শতাব্দী, এবং সেই মত অনুসারে তিনিও বললেন যে চর্যাগীতিগুলোর রচনাকাল আনুমানিক খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। কিন্তু ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর প্রবোধচন্দ্র বাগচি এরা বললেন অন্য কথা। এরা বললেন চর্যাগীতিগুলোর রচনাকাল খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর দিকে, অর্থাৎ 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেকার সময়ে, এবং তারা বললেন লুইপাদি হচ্ছেন চর্যাগীতির আদি কবি। যে চর্যাগীতির আদি কবি যে লুইপাদ যাকে বলা হচ্ছে, তিনি দীপঙ্কর শ্রীজ্ঞানের বর্ষিয়ান সমসাময়িক ছিলেন, এবং দুজনে একসঙ্গে মিলে অর্থাৎ লুইপাদ এবং দীপঙ্কর শ্রীজ্ঞান দুজনে একসঙ্গে মিলে অভিসময় বিভঙ্গ নামে একটি বৌদ্ধ তান্ত্রিক গ্রন্থও রচনা করে। আবার ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ODBL অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থ অনুসারে বা এই গ্রন্থে তিনি বলছেন যে কান্যপাদের আবিষ্কারের বা আবির্ভাবকালের সূত্র ধরেও চর্যাগীতিগুলোর রচনাকালের একটা আনুমানিক ক্ষেত্র আবিষ্কার করা যেতে পারে। সেই দিক থেকে তিনি দেখিয়েছেন ওই গ্রন্থের মধ্যে অর্থাৎ ODBL গ্রন্থের মধ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পণ্ডিতাচার্য শ্রীকৃষ্ণপাদ নামক একজন ব্যক্তি, সেই ব্যক্তির হেবজ্র পঞ্জিকা যোগরত্নমালা নামক একটি গ্রন্থের পুঁথি অনুলিপিকাল বা একটি পুঁথি রক্ষিত রয়েছে। সেই পুঁথিটা আবার 39 রাজ্যাঙ্কে অর্থাৎ মগধের রাজা গোবিন্দপালের সময়ে বলা যায়, অর্থাৎ 1199 খ্রিস্টাব্দ, 1160 খ্রিস্টাব্দ মানে হচ্ছে এক রাজ্যাঙ্ক। এই সময়কালে এই পুঁথিটার অনুলিপি করা হয়েছিল, অর্থাৎ পুঁথিটার নকল করা হয়েছিল। এই দিক থেকে আরও একটা বিষয় বলা যেতে পারে যে এই পুঁথিকার তাহলে অনুলিপিকাল অর্থাৎ যে নকল করার সময় যদি 1199 খ্রিস্টাব্দ হয়, তাহলে এর রচনাকাল নিশ্চয়ই এরও আগে। সেই দিক থেকে এই পণ্ডিতাচার্য শ্রীকৃষ্ণপাদের রচিত যে হেবজ্র পঞ্জিকা যোগরত্নমালা, এই গ্রন্থটার রচনাকাল আনুমানিক ওই দ্বাদশ শতাব্দীর মধ্যেকালে। আমরা জানি যে তিব্বতী ঐতিহ্যে একাধিক কান্যপাদের কথা উল্লিখিত রয়েছে, এবং শুধুমাত্র তিব্বতী ঐতিহ্যে রয়েছে এটাও পুরোপুরি বলছি যে তা নয়। আমরা চর্যা পদগুলোর মধ্যে বা চর্যা গানের মধ্যেও 2 রকম কান্যপাদের কথা পেয়েছি, এবং তার মধ্যে 36 সংখ্যক চর্যা গানে আমরা দেখছি কান্যপাদ নিজেকে পণ্ডিতাচার্য বলে উল্লেখ করছেন। তাহলে চর্যাগীতির মধ্যেকার যে কান্যপাদ, তার মধ্যে একজন নিজেকে পণ্ডিতাচার্য যিনি বলছেন, সেই পণ্ডিতাচার্য কান্যপাদ
এবং ওই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত যে হেবজ্র পঞ্জিকা যোগরত্নমালা গ্রন্থের প্রণেতা বা রচয়িতা পণ্ডিতাচার্য শ্রীকৃষ্ণপাদ উভয়ে একই ব্যক্তি হতেও পারেন। যদি একই ব্যক্তি হন তাহলে কাণ্যপাদের যে সময়সীমা তা আনুমানিক দ্বাদশ শতাব্দীর আগে বা পরে, অর্থাৎ আগে পরে বলতে শুরুর দিকে অথবা শেষের দিকে হতে পারে। এই দিক থেকে একজন কান্দের আবির্ভাব যেহেতু দ্বাদশ শতাব্দীর শুরু বা শেষের দিক যদি হয়, তাহলে চর্যাগীতির রচনাকাল বা গীতিগুলোর রচনাকাল দ্বাদশ শতাব্দীর মধ্যে হয়েছে বা দ্বাদশ শতাব্দীর সময়ে হয়েছে একথা বলা যেতে পারে। আবার যদি ভাষাতাত্ত্বিক দিকটার দিকে আমরা একবার লক্ষ্য করি বা খেয়াল করি, তাহলে সেখানেও দেখব ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিচারের মধ্য দিয়ে দেখাচ্ছেন যে চর্যাগীতিগুলোর রচনাকাল দ্বাদশ শতাব্দীর মধ্যেই, যা মধ্য বাংলার সময়কাল বা মধ্য বাংলার শুরুর দিকে, অর্থাৎ চতুর্দশ শতাব্দীর যে শেষের দিকে শ্রীকৃষ্ণ কীর্তন নামক একটি বৃহৎ গ্রন্থ রচিত হয়েছিল। সেই গ্রন্থ রচনার আনুমানিক 150 বছর আগে চর্যাপদগুলো রচিত হয়েছিল। এবং এই মত অনুসারে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলছেন ভাষাতাত্ত্বিক বিচারের মধ্য দিয়ে যে চর্যাগীতিগুলোর রচনাকাল আনুমানিক 950 থেকে। তবে এই বিষয়ে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের যে অভিমত, এই জায়গাতে পৌঁছেই আমরা থেমে থাকতে পারি না। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের আরও একজন উল্লেখযোগ্য গবেষক ডক্টর সুকুমার সেন, তাঁর অভিমতটিকেও গুরুত্ব দিতে বাধ্য বা গুরুত্ব দিতে পারি। ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছিলেন যে লুইপাদ চর্যাগীতির আদিকবি তার মত অনুসারে, এবং সেই দিক থেকে তিনি লুইপাদকে দীপঙ্কর শ্রীজ্ঞানের বর্ষিয়ান সমসাময়িক বললেন। একই সঙ্গে বললেন অভিসময় বিভঙ্গ নামক গ্রন্থটি দুজনে মিলে রচনা করেছেন। এই বিষয়ে ডক্টর সুকুমার সেন কয়েকটি মন্তব্য করেছেন বা কয়েকটি কথা বলেছেন। আমি কোট আনকোট ডক্টর সুকুমার সেনের যে মন্তব্যটি বা যে বক্তব্যটি সেটি পরপর বলতে থাকছি। এরপরে সুকুমার সেন কি বলতে চাইছেন আসলে সেই বিষয়ে আমরা পরিষ্কার জানতে পারবো এই বক্তব্যটির মধ্য দিয়ে। বোধ করি, বা সুকুমার সেন কোট শুরু হচ্ছে, বোধ করি তিব্বতী ঐতিহ্যে যাহা লুই ও দীপঙ্কর শ্রীর সাক্ষাৎ সহযোগিতা বলা হইয়াছে, আসলে তাহা তেমন ছিল না। হয় দীপঙ্কর শ্রী পরবর্তীকালে লুইয়ের অসমাপ্ত অভিসময় বিভঙ্গ সম্পূর্ণ করিয়াছিলেন, নয় লুই লিখিয়াছিলেন অভিসময়, আর অভিসময়ের পরিশিষ্ট যার নাম হচ্ছে বিভঙ্গ রচনা করিয়াছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। এমন অনুমান করিলে লুইকে দীপঙ্কর শ্রীর সমসাময়িক হইতে হয় না। তাহা হইলে লুইয়ের জীবৎকাল দশম শতাব্দী বলিলে ভুল হইবার সম্ভাবনা কম হয়। সুকুমার সেনের চর্যাগীতি পদাবলী নামক একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে সুকুমার সেন এই মন্তব্যটি করেছেন। অর্থাৎ লুইকে দশম শতাব্দীর সময়কালে আবির্ভূত হওয়ার কথা বা লুইয়ের আবির্ভাবের কথা ডক্টর সুকুমার সেন বললেন। সেই সঙ্গে সরহপাদকে বললেন লুইয়ের পরবর্তী, অর্থাৎ সরহপাদ হচ্ছেন লুইয়ের বয়োকনিষ্ঠ। দিক থেকে সুকুমার সেন কবিদের আবির্ভাবকালের বিষয়টিকে সামনে রেখে বলতে চাইলেন চর্যাগীতিগুলোর রচনাকাল মূলত দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেকার সময়ে। এ তো গেল চর্যাগীতি রচনাকালের যে কবিদের আবির্ভাবকালের প্রসঙ্গকে কেন্দ্র করে ইতিহাস খোঁজার চেষ্টা এবং ভাষাতাত্ত্বিক বিচারের দিক থেকে ইতিহাস খোঁজার চেষ্টা চর্যাগীতির রচনাকালে। কিন্তু এইগুলো ছাড়াও আরও দুটো একটা পরোক্ষ প্রমাণ মোটামুটি আনুমানিকভাবে পাওয়া যায়। সেগুলো কি কি? একটা বিষয় হচ্ছে চর্যার যে গান, সেই গানের বিষয়বস্তু এবং ধর্মীয় ভিত্তি যেটা, এবং তার সঙ্গে চর্যা গানগুলোর গঠন পদ্ধতি এবং রচনা রীতি, এই দুটো দিক থেকেও অনুমান করা যায় যে চর্যাগীতিগুলো একটা
যে সময়কালের মধ্যে রচিত সেই সময়কালকে মানে ধরার চেষ্টা করা যেতে পারে বা ধরা যায়। আমরা জানি চর্যা গীতিগুলো মূলত, যেহেতু গীতি, চর্যা পদ আমরা বলি, আসলে এগুলো গীতি অর্থাৎ গান করা হতো এবং খুব স্বাভাবিকভাবেই সেগুলো বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে গাওয়া হতো। তাহলে একটা জিনিস মোটামুটি আমরা পরিষ্কার বুঝতে পারছি যে চর্যা গীতিগুলো যে সময় গাওয়া হতো সেই সময়কালের মধ্যেই, সেটা কিছু আগে বা কিছু পরে, পরে তো নয়, আগে গাওয়া পরে হতে পারে, গাওয়ার পরে লেখা হতে পারে, অথবা লেখার পরে গাওয়া, যাই হোক সাধারণত লেখার পরে গাওয়া এটা হতে পারে। যদিও লোকসঙ্গীতগুলো আগে গাওয়া হয়েছে পরে লেখা হয়েছে, এরকম অনেক লোকসঙ্গীতের কথা আমরা জানি যেগুলো অনেক পরবর্তীকালে, সেসব বিষয়ে আগেও হয়তো হয়েছে, সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না। মোটামুটি আমরা এইটুকু জানছি বা এইটুকু বুঝছি যে চর্যা গীতিগুলো যে সময় গাওয়া হতো সেই সময়কালের মধ্যেই চর্যা গীতিগুলো রচিতও হয়েছিল। তাহলে চর্যা গীতিগুলো গাওয়া হতো কখন? আমরা জানি চর্যাপদগুলো মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন পদ্ধতি মূলক বিষয়গুলো রয়েছে চর্যাগীতির মধ্যে, এবং তা গান আকারে গাওয়া হতো। বৌদ্ধ সহজিয়াদের তাহলে সময়কালটা কখন? আমরা এটা জানি খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী বা ত্রয়োদশ শতাব্দীর শুরু, এইরকম একটা দ্বাদশ শতাব্দীর শেষের দিকে মূলত সেন রাজাদের প্রতিপত্তি ছিল বাংলায়, তার আগে পাল রাজাদের। তাহলে সেন রাজারা হচ্ছে ব্রাহ্মণ্যতন্ত্রের প্রতিভূ। তারপরেই তুর্কি আক্রমণ হয় 1202-3 আনুমানিক, মানে ত্রয়োদশ শতাব্দীর শুরু। তাহলে বৌদ্ধ সহজিয়াদের সাধন পদ্ধতিমূলক গান যেহেতু বলা হচ্ছে, তাহলে ব্রাহ্মণতন্ত্র যে সময় প্রচলিত বা মাথাচাড়া দিয়ে উঠেছিল সেই সময় বৌদ্ধ সহজিয়াদের গান চারিদিকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গাওয়া হচ্ছে বলে এটা আমরা পুরোপুরিভাবে ধরে নিতে পারছি না। মোটামুটি এইটুকু বুঝতে পারছি, সেন রাজাদের সময়ে যদি ব্রাহ্মণ্যতন্ত্র প্রতিষ্ঠা হয়ে থাকে বা প্রচলিত হয়ে থাকে বা জনপ্রিয় লাভ করে থাকে, তাহলে তার আগেই বৌদ্ধদের প্রতিপত্তি বেড়েছিল, বা বৌদ্ধদের প্রতিপত্তি বলতে এই সহজিয়া সাধকদের গানগুলো রচিত হয়েছিল বা গানগুলো গাওয়া হতো। কারণ যে সেন রাজাদের যে সময়কাল, সেই সময়কালের পরেই তুর্কি আক্রমণ হয়, এবং তুর্কি আক্রমণের পরে বৌদ্ধ ধর্ম বাংলাদেশে বা তৎকালীন বাংলাদেশ, সেই বাংলাদেশে বিশেষভাবে প্রচলিত হয়েছিল বলে আমরা ধরে নিতে পারি না, বা সেটা সাহিত্যের বই বা সাহিত্যের ইতিহাসের গবেষকরাও সে কথা বলেননি। কারণ তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন এবং অন্যান্য মঙ্গল কাব্যগুলো পরপর রচিত হয়ে চলেছে, যার মধ্যে বৌদ্ধ ধর্মের ছাপ বা বৌদ্ধ ধর্মের এই সহজিয়া সাধকদের গানের ছাপ বিশেষভাবে পাওয়া যায় না। যেটুকু পাওয়া যায় তা মঙ্গল কাব্য এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তাহলে এইটুকু মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে চর্যার গানগুলো মূলত সেন রাজাদের আমলের আগে রচিত হয়েছিল, এবং সেন রাজাদের আমলে আগে কারা ছিল বাংলাদেশে? ছিল পাল রাজারা, যারা বৌদ্ধ অনুগামী। এবং পাল রাজাদের সময়কাল কত? ওই অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেকার, বা অষ্টম থেকে একাদশ শতাব্দী, 1073 এরকম শতাব্দীতে বোধহয় দ্বিতীয় মহিপাল কৈবর্ত বিদ্রোহ এই ঘটনাগুলো ঘটেছিল, অর্থাৎ একাদশ শতাব্দীর সময়কালে। তাহলে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীতগুলো মোটামুটি আনুমানিকভাবে বলতে পারি যে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেকার সময়েই রচিত হয়েছিল, অর্থাৎ আবার চর্যা গানের যে সাংগীতিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো থেকেও একটা পরোক্ষভাবে চর্যা গীতিগুলোর রচনাকাল অনুমান করা যেতে পারে, যদিও প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে। সেটা কিভাবে করা যেতে পারে? আমরা দেখছি যে চর্যা শব্দটার উল্লেখ, চর্যা পদের চর্যা শব্দটার উল্লেখ পাচ্ছি, কিন্তু এই চর্যা পদের এই চর্যা শব্দটার উল্লেখ কি এর আগে কখনো কোথাও করা হয়েছিল, বা পরে কখনো কোথাও করা হয়েছিল কোনো গ্রন্থে বা ইত্যাদি জায়গায়? আর সবথেকে বড় বিষয় হচ্ছে চর্যা শব্দটির অর্থ কী। চর্যা শব্দটির সাধারণ অর্থ যদিও যেটা আমরা জানি সেটা হচ্ছে যোগীদের আচরণ পদ্ধতি, কিন্তু কবি মানে চর্যা পদের যে কবি আর টিকাকার তাদের কথা অনুযায়ী জানতে পারা যাচ্ছে যে চর্যা হচ্ছে একটি বিশেষ ধরনের গানের অভিধা, এবং এই বিশেষ ধরনের গানের অভিধা কেন বলা হচ্ছে?
সেটা বলা হওয়ার মেন কারণ হচ্ছে যে 1210 থেকে 1247 খ্রিস্টাব্দের মধ্যে রচিত সাঙ্গদেবের সঙ্গীত রত্নাকর নামে একটি গ্রন্থ, যেখানে গানের একটা বিশেষ বৈশিষ্ট্যকে উল্লেখ করতে গিয়ে চর্যা শব্দটির ব্যবহার করা হয়। মানে আধ্যাত্মিক এক ধরনের সঙ্গীতকে চর্যা বলে উল্লেখ করছেন। এ গেল 1210 থেকে 1247 খ্রিস্টাব্দের সময়কালের মধ্যে রচিত ওই সঙ্গীত রত্নাকর গ্রন্থ, যেটা সাঙ্গদেবের রচিত। কিন্তু এরও আগে সঙ্গীত রত্নাকর বলে একটি গ্রন্থ রচিত হয়েছিল, যেটা রচনাকাল 1129 খ্রিস্টাব্দ বা ওই সময়কালের মধ্যে। সেখানেও এই চর্যা শব্দটির উল্লেখ পাওয়া যাচ্ছে। তাহলে একটা জিনিস আরও বিষয় পরিষ্কার হচ্ছে যে চর্যা শব্দের উল্লেখ যেহেতু ওই গ্রন্থের মধ্যে করা হয়েছে, যেটা 1129 খ্রিস্টাব্দে একটা রচনা আনুমানিকভাবে, একটা 1210 থেকে 47-এর মধ্যে, তাহলে চর্যা শব্দটির উল্লেখ ওর আগে করা হয়েছিল। অর্থাৎ 1210 বা 1247 এবং 1129 এই দুটো খ্রিস্টাব্দের আগে চর্যা শব্দটির উল্লেখ হয়েছিল, এটা মোটামুটি অনুমান করা যাচ্ছে। যদিও সঙ্গীত রত্নাকর গ্রন্থের মধ্যে বা মানসোল্লাস নামক একটি সংস্কৃত কোশক গ্রন্থ রয়েছে, সেখানেও যে সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা মানসোল্লাস গ্রন্থ তা কিন্তু নয়, সেখানেও কিন্তু প্রাচীন বাংলার একটা নমুনা খুঁজে পাওয়া যাচ্ছে। সুতরাং টিকাকার যিনি ছিলেন, তিনি এই মানসোল্লাস গ্রন্থের যিনি সংকলক, তিনি বাংলাদেশের যে গানের পদ্ধতি, রচনা পদ্ধতি হোক বা গানের গঠন পদ্ধতি সম্পর্কে কিছু কিছু জানতেন বলেই তিনি বাংলাদেশের হয়তো যে গানের গঠন পদ্ধতি থেকে এই চর্যা শব্দটি গ্রহণ করে মানসোল্লাস গ্রন্থ এবং সঙ্গীত রত্নাকর ইত্যাদি গ্রন্থের মধ্যে বসিয়েছিলেন। তাহলে এই দিক থেকেও পরোক্ষভাবে বলা যেতে পারে যে চর্যা গীতিগুলো 1129 বা 1210 থেকে 1247 খ্রিস্টাব্দের আগেই রচিত হওয়া শুরু হয়েছিল এবং এর নিম্নতম সীমা আনুমানিক দ্বাদশ শতাব্দী, অর্থাৎ 1200 খ্রিস্টাব্দের দ্বাদশ শতাব্দী, 1200 খ্রিস্টাব্দের মধ্যে। এই গেল আমাদের চর্যাগীতির রচনাকালের প্রসঙ্গ। রচনাকালের প্রসঙ্গ থেকে আমরা কি কি বিষয় খুঁজে পেলাম, কিভাবে রচনাকাল খুঁজব? রচনাকাল খুঁজব হচ্ছে কবিদের যে আবির্ভাবকাল, সেই আবির্ভাবকালকে সামনে রেখে চর্যাগীতির যে ভাষা, সেই ভাষার বিচার করে। এগুলো গেল প্রত্যক্ষ কারণ, এবং পরোক্ষ দুটি কারণ হচ্ছে চর্যা গানের যে বিষয়বস্তু বা যে ধর্মীয় যে রীতি, সেই রীতিকে সামনে রেখে, অথবা চর্যা গানগুলোর যে গঠন পদ্ধতি, সেই গঠন পদ্ধতিকে সামনে রেখেও আমরা চর্যাগীতির রচনাকাল নির্ণয়ে মোটামুটিভাবে আনুমানিক একটা জায়গায় এসে পৌঁছাতে পারলাম। সেই জায়গাটা হচ্ছে আনুমানিক 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেকার সময়ে চর্যাগীতিগুলো রচিত হয়েছে। আবার কেউ কেউ বলেছেন 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেও। মোটামুটি আমরা বলতে পারি এর চর্যাগীতিগুলোর যে নিম্ন সীমা, অর্থাৎ শেষ সীমাটা হচ্ছে দ্বাদশ শতাব্দী, খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী, খ্রিস্টপূর্ব নয়, খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের এই ক্লাসে আমরা জানলাম চর্যাগীতির রচনাকাল সম্পর্কে। আমরা পরবর্তী ক্লাসে চর্যাগীতির যে কবিরাজ রয়েছেন তাদের পরিচিতি সম্পর্কে মোটামুটি জানবার চেষ্টা করব। এবং আপনাদের যদি এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই নিজেকে ধন্য মনে করতে পারি বা করি। এবং বিষয়টা হচ্ছে এটাই, যারা নতুন চর্যাপদ সম্পর্কে বা বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে পড়াশোনা করছেন, তারা এই ক্লাস থেকে যদি উপকৃত হন তাহলে সেটা আমার কাছে অনেক বড় পাওয়া হবে। এবং যারা চর্যাপদ বা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে, তাদের এই বিষয়টা যদি পুনরায় শোনবার পর যে ঝালিয়ে নেওয়া হয়, যেটাকে বলা হয়, ধারণাগুলো আরও স্পষ্ট হয়, সেক্ষেত্রেও আমি নিজেকে ধন্য মনে করতে পারি বা করব। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই।